আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাহাড়ি ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান, রাঙামাটিতে সমাবেশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে, বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছর কারাভোগ শেষে মুক্তি আজ, কেন্দ্রীয় কারাগারের সামনে সমর্থকদের ভিড়। রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস, সৈন্য প্রত্যাহারের পাশাপাশি হবে বন্দি বিনিময়। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে কম্বল পেয়ে খুশি রংপুরের ছিন্নমূল মানুষ। এবং চট্টগ্রামে বিপিএল 11-এর আসর শুরু, চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এনসিটিভির সামনে কর্মসূচি পালনের সময় স্টুডেন্টস ফর সভরেন্টির হামলার প্রতিবাদী রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে চলা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন ও ছাত্ররা মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু, আমরা সরাসরি যাব তার কাছে। রাজু, বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হামলা হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন? পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বদলার প্রতিবাদে আজকে যে সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এদের ব্যানারে বিভিন্ন আদিবাসী সংগঠন ও ছাত্ররা, তারা আজ 12:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থাটা এবং সেখানে তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতার দাবি করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এরপর মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বুথে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে এবং সেখানে পুলিশ এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ, টিয়ার শেল, সানগ্রেনেড, জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ শিক্ষা ভবন, সংসদ এবং হাইকোর্ট মোড়ের এলাকায় অবস্থান নিয়ে আছে। তবে ছেলেরা ছত্রভঙ্গ হয়ে চলে গেছে এবং দু একজন দোলযাত্রের দিকে এখনো আছে, তবে অধিকাংশই ছত্রভঙ্গ হয়ে চলে গেছে। এবং আমরা যেটা দেখেছি যে 4-5 জন কিছুটা আহত হয়েছে এবং আদিবাসী ছাত্র সমাজের প্রতিনিধিরা আমাকে জানিয়েছেন যে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং এর পরবর্তীতে তারা এই যে পুলিশের লাঠিচার্জ এর জন্য তারা কর্মসূচি পরবর্তীতে দেবেন। এখন এখানে পুলিশের অবস্থান রয়েছে, ছেলেরা চলে গিয়েছে এবং তারা দাবি করেছে যে গতকাল যে হামলা হয়েছিল সেটার জন্য নিরপেক্ষ তদন্ত হয় এবং আদিবাসী সম্মিলিত যে গ্রাফিতি ছিল সেটা যেন পাঠ্যপুস্তকে পুনরায় সংযুক্ত করা হয়। তবে তাদের যে আজকের যে কর্মসূচি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও, সেটা তারা করতে পারেনি এবং এই মিছিল নিয়ে চলে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে এবং এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি একদম থমথমে হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে শিশু বেল চত্বর থেকে। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিল ও ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মনসুর আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে কর্মসূচি চলাকালে হামলা ও মারধরের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে শহরের জিমনেশিয়াম থেকে পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরে তারা শহরের জিমনেশিয়াম চত্বরের মূল সড়কের সামনে সমাবেশ করে। আগামীকালকের জন্য আমরা রাবিপ্রবি আদিবাসী শিক্ষার্থী পরিবার ক্লাস থেকে শুরু করে পরীক্ষা যাবতীয় সকল একাডেমিক কার্যক্রম আমরা শিক্ষার্থী হিসেবে কি চাই? বন্ধ। আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি? আমরা সকলেই আসলে মর্মাহত আজকের যে বিষয়টা নিয়ে। কালকে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সকল যেটা বলছে এইটাই হবে। বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা ও বাঙালি ছাত্র পরিষদ শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ বিকেল 4টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ঘোষণাপত্র প্রণয়নে সরকারের বিরুদ্ধে অনীহার অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে প্রথম বৈঠকেই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ জানতে চাইবে সংগঠন দুটি। লুৎফর রহমান সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটি বলছে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়নের দাবি থাকলেও সরকার ধীরে এগোচ্ছে। সরকার ধীরগতিতে নিয়েছে, আমরা এটা বিশ্বাস করি। সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। সরকারের এতে অনেক ব্যাগ পেতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে সহযোগিতার যে আচরণগুলো যদি আরো ভালো হতো তাহলে হয়তো এটা অনেক আগে হতে পারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবি সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র দরকার। তা প্রণয়নে গড়িমসি করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জেল যে কেরানীগঞ্জ কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের সেখান থেকে বের হচ্ছেন এবং অসংখ্য নেতাকর্মী সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করছিলেন তার জন্য, তাকে একবার দেখার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটক থেকে তিনি বের হচ্ছেন গাড়িতে করে এবং তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা। এবং তিনি এই কিছুক্ষণ আগে কারামুক্ত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারা ফটকের যে ভেতরে কিছুটা অংশ নেতাকর্মীরা উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সেখানে প্রবেশ করেছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন। কারণ দীর্ঘ 17 বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বের হয়েছেন। আপনারা জানেন যে চট্টগ্রামের যে 10টা অস্ত্র চোরাচালান মামলা ছিল সেখান থেকে তিনি খালাস পেয়েছেন এবং গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন এবং এরপরেই তার যে রায়ের যে নথি সেটি আদালত থেকে এই কেরানীগঞ্জের যে কারাগার রয়েছে সেখানে এসে পৌঁছায় এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এইমাত্র কারা ফটক থেকে বের হচ্ছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, তাকে একটু দেখার জন্য যে তাদের যে অধীর আগ্রহ। 17 বছর ধরে তারা এই অপেক্ষা করছিলেন যে এই দিনটি তাদের কবে আসবে। তারা বলছেন যে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল এবং তিনি এখন দলের একটি দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, যেমনটি তিনি আগেও করেছিলেন এবং সেরকমই তিনি দায়িত্ব পালন করবেন। এবং দলের যেসব নেতাকর্মী রয়েছে তাদের জন্য তিনি দলকে আরো সুসংগঠিত করবেন, দলকে আরো সামনে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই দাবি এবং প্রত্যাশা জানিয়েছেন। এবং দলের নেতাকর্মীরা বলেছেন তিনি এত বছর জেলে থাকার কারণে তারা তাদের যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে, অর্থাৎ তারা এতদিন তাকে যেহেতু পাননি, তিনি কারাগারে ছিলেন, তো তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে আসলে তাদেরও দায়িত্ব পড়ে যায়, নেতাকর্মীদেরও একটা দায়িত্ব রয়েছে যে তিনি এখন আসলে দলকে কিভাবে সংগঠিত করবেন,
এবং তার যে দায়িত্ব রয়েছে, তিনি যেহেতু দায়িত্ব ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে, সেখান থেকে তার অনেক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন এবং দলকে সুসংগঠিত করবেন, দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অজস্র মানুষের ভিড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তার যে জেলার নেতৃত্ব থেকেও, তার আসন থেকে নেতাকর্মীরা এসেছেন। তার বাদ ভাঙা যে আনন্দ আমরা নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সেটি জানতে পেরেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন দেখার জন্য নেতাকর্মীরা ভিড় করে রয়েছেন এবং কারা ফটকেই তারা অপেক্ষা করছিলেন এবং শেষ মুহূর্তে আসলে তিনি কারামুক্ত হলেন দীর্ঘ 17 বছর পর। এবং আপনি জানেন যে 2004 সালের 1 এপ্রিল 10টা অস্ত্র মামলায় তাকে তার বিরুদ্ধে। আদনান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশগ্রহণ করা না করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দলের শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিএনপি সর্বদলীয় সভায় যাবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কিভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আজ বিকেল 4টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভা ডেকেছে প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। 2 দিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছেন। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আর যদি কোনো ভাই বা বোন কাঁটাতারে ঝুলে থাকে তাহলে মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে। ফেলানি হত্যাসহ সীমান্তে সব নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ, নতজন পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ সহ 5 দফা দাবি জানান সার্জিস আলম। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আলিফ সোহেল ও অন্যরা উপস্থিত ছিলেন। আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। লক্ষ্মীপুরে জেলা জামাতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, র্যাব কর্মকর্তা তারেক সাঈদ সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ফয়েজ আহমেদের ছেলে চিকিৎসক হাসানুল বান্না চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 2013 সালের 23শে ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামাতের নায়েবে আমির চিকিৎসক ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যা করে র্যাব। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়। গভীর রাতে শহরের উত্তর তেমোহনী এলাকায় এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের 7 খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ বলে অভিযোগ করা হয়। নানান রোগ জটিলতায় আক্রান্ত HMVP পজিটিভ 30 বছর বয়সী এক নারী গত রাতে মারা গেছেন। সংক্রামক ব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই নারী গত 11 জানুয়ারি হাসপাতালে ভর্তির সময় রক্তে ও মস্তিষ্কে ইনফেকশন ছাড়াও জটিল অন্য রোগে ভুগছিলেন। ICDDR বলছে, দেশে 2017 সাল থেকে এদেশে HMPV ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়ে আসছে। তবে এর আগে HMPVতে আক্রান্ত শনাক্ত কারো মৃত্যুর রেকর্ড এদেশে ছিল না। চলতি বছর HMPV ভাইরাস পজিটিভ হিসেবে ওই নারী প্রথম শনাক্ত হয়। গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজা ভূখণ্ডে ইসরায়েল হামলা বন্ধ হয়নি। গাজায় যুদ্ধবন্ধের চুক্তির কৃতিত্ব একই সঙ্গে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
2023 সালের 7ই অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র একবার 7 দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। পরবর্তীতে কয়েক দফা যুদ্ধ বন্ধের আলোচনা হলেও তা আর আলোর মুখ দেখেনি। সম্প্রতি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে জোর তৎপরতা চালায় কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। নিজ কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন কাতারের প্রধানমন্ত্রী। এরপর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একমত হয় দুপক্ষ। চূড়ান্ত চুক্তি অনুযায়ী বাইডেন যেদিন বিদায় নেবেন তার ঠিক একদিন আগে অর্থাৎ 19 জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হবে। চুক্তি অনুযায়ী রাফা সহ গাজার অন্যান্য এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 1000 ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের একাংশকে মুক্তি দেবে হামাস। তবে দোহায় ইসরায়েল গাজা যুদ্ধবিরতির চুক্তির পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। গত 24 ঘন্টায় গাজায় 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির কৃতিত্ব একই সঙ্গে দাবি করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প, আর জো বাইডেন বলেন তিনি অত্যন্ত আনন্দিত। মধ্যস্থতাকারীদের মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতার কারণেই ঐতিহাসিক এ চুক্তি সম্ভব হয়েছে। প্রথম ধাপে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে বলে জানা গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে হাসি ফুটেছে রংপুরের ছিন্নমূল প্রতিবন্ধী অসচ্ছলদের মুখে। আগামীতেও যে কোনো দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনকে পাশে চেয়েছেন স্থানীয়রা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। হিমালয়ের কাছে থাকায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হয় রংপুরে। তাই কাকডাকা ভোরে ঘন কুয়াশা ঢেকে রাখে শীতের প্রকৃতি। বিগত দিনের মতো নতুন বছরে শীতবস্ত্র নিয়ে খেটে খাওয়া অসচ্ছল, প্রতিবন্ধী ও ছিন্নমূলদের পাশে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর সরকারি সিটি কলেজ মাঠে সংস্থাটির উদ্যোগে 200 পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মাঘের শীত মোকাবেলায় শীতবস্ত্র পেয়ে স্বস্তি ফিরেছে শীতার্তদের মাঝে। মাঘ মাসে ঠান্ডা বেশি রংপুরে, যেটা আর কি সবার সুবিধা ভালো গরিব মানুষের জন্য। আমরা কম্বল উপকার দিলেও তারা আমাদের উপকার হবে ঠান্ডার জন্য। আমরা হয়তো এত দামি কম্বল কিনতে পারবো না, সামর্থ্য নাই, যা হোক দিতেছে, আল্লাহ পাক যেন তার ভালো করে। গরিব মানুষের শীত বস্ত্র বিতরণ ভালো, অসহায় মানুষের জন্য পেশা দেয়, সেটা ধন্যবাদ জানাই আর কি। বাজারের দাম বেশি, কিনে পাইনি, খাবার পাইনি, না কম্বলটা দিলে গা দিয়ে আরাম করে পাবো। বাবা যে কম্বলটা দান করতেছে তাই সামনে বছর ফিস দিতে পারে, যেন সুন্দর গরম হোক, গাটা ঘুম ধরবে, এই চল নাহলে মাথা ঘুরে চক্কর দেয়। তো গা দিয়ে থাকবো, শুতিমু, গরম লাগবো, আরামতে শুতে নিন পারবো। বাবা নিন পারবো, যাই কম্বল দেয় তার দোয়া দেব। সমাজের পিছিয়ে থাকা মানুষের কষ্ট লাঘব সহ তাদের উন্নয়নে ট্রাই ফাউন্ডেশন কাজ করে যাবে এমন প্রত্যাশা বিশিষ্ট জনদের। প্রকৃত শীতার্ত তাদের মাঝেও এটা পর্যাপ্ত পরিমাণে কম্বল বিতরণ করা হলো, এবং কম্বলের মানগুলো এত সুন্দর, এবং হাতে নিয়েই যারা শীতার্ত তারা কিন্তু খুব খুশি হয়েছে। একদিকে বাচ্চারা পুষ্টি পাবে, আরেকদিকে বাচ্চাদের যদি শীত বস্ত্র দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা একটা নতুন মাত্রা যোগ হবে। এই অঞ্চলের মানুষদের উষ্ণতা পেতে ট্রাই ফাউন্ডেশনের যে উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয়, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের শীতের যে কষ্ট এটি লাঘব হবে, আমি আশা করব এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো থাকবে। শীতবস্ত্র বিতরণ সহ গত 20 বছর ধরে নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। চলতি শীতে শীতার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থা সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নগদ জীবনের চার দেয়ালের মাঝে থেকে নিরাপদ খাদ্য আর সুস্থ থাকা নিশ্চিত করতে অনেকেই উদ্যোগী হয়েছেন ভবনের ছাদে ছাদ কৃষি করতে। তাদের একজন ঢাকার সিদ্ধেশ্বরীর মাসুদা আক্তার। তবে তিনি বলেছেন, ছাদ কৃষি চর্চা করতে গিয়ে বেশ কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীতে 2700 বর্গফুট আয়তনের এই ছাদ কৃষির আয়োজনটি শুরু হয় 2016 সালে।
উদ্যোক্তা মাসুদ আক্তার ফ্ল্যাটে থেকেও শারীরিক এবং মানসিক সুস্থ থাকার প্রত্যাশায় এবং নিরাপদ খাদ্যের অন্বেষণে যুক্ত হয়েছেন এই ফল ফসল উৎপাদনে। এখন যে সবজির ভিতরে যে ভেজাল শুরু হয়েছে, যে কীটনাশক, এই কীটনাশকের জন্য বিভিন্ন কিডনির সমস্যা দেখা দিছে। বিশেষ করে আমার আত্মীয়র মধ্যেই ৫-৭ জনের হয়ে গেছে কিডনির সমস্যা, যার জন্য এখন এই সবজির প্রতি ঝোঁক দিছে, যতটুকুই করতে পারি নিরাপদ খাইতে পারি। এক পাশে ফল ফলাদি আর অন্য পাশে সবজির ফসল, দেখতে একেবারে সবজি ক্ষেতের মতো। এখান থেকেই মিটছে পরিবারের সবজি চাহিদার অনেকটাই। এই মরশুমে কত পার্সেন্ট শাকসবজি আপনাকে কিনতে হয়েছে আর কতটুকু আপনি আমার নিজের ছাদ কৃষি থেকে পাইছেন? 50% বাগান থেকে আসে। উদ্যোক্তার দাবি, সবুজ নগর গড়তে ছাদ কৃষির এই চর্চাকে ধরে রাখতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন। সরকারের উচিত জনগণকে উৎসাহ দেওয়া। সরকারি তরফ থেকে আমাদের প্রতি ছাদ বাগানে বাগানে আসতো, তাহলে মনে আমাদের উপকারই হতো, আমরা জানতে পারতাম, শিখতে পারতাম। শহরের প্রাণকেন্দ্রেও ছাদের উপরে এমন একটি সবজির বাগান হতে পারে যা ভাবাই যায় না। মাসুদ আক্তারের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই বাগানটি। এটি হতে পারে অন্যের জন্য অনুকরণীয়, একই সাথে পারিবারিক নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য একটি মোক্ষম উদাহরণ আজকের এই সবজি ক্ষেতটি। ঢাকার সিদ্ধেশ্বরী, মাসুদ আক্তারের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএল 11-এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। টস জিতে প্রথমে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। লিটন দাসের সঙ্গে ইনিংস সূচনা করেছেন তানজিদ হাসান তামিম। জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস জানুয়ারিতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নানা কর্মসূচি পালন করছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বৃহস্পতিবার আলোচনায় বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার ভয়ানক পরিণতিতে যাওয়ার আগেই সচেতন হতে হবে। নারীদের এইচপিভি ভ্যাকসিন নেয়ারও আহ্বান জানান তারা। আলোচনায় অংশ নেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এনায়েত হোসেন, ঢাকা মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাইনুদ্দিন, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শামসুন নাহার এবং অন্যরা। বক্তারা আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী জানান, বাংলাদেশের প্রতি বছর প্রায় 11,956 জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে 6,582 জনের মৃত্যু হয়। আলোচনায় সহযোগিতা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর আগে র্যালি বের করা হয়। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। প্রকৃতি সংবাদ। দখলের কারণে দিন দিন দেশের পাহাড় কমে যাচ্ছে। ২০ বছরে প্রায় ১,০০০ পাহাড় কেটে ফেলা হয়েছে। দেশের পাহাড়ের খসড়া মানচিত্র প্রকাশ করে এই তথ্য জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাহাড়, নদী, খাল রক্ষায় পরিকল্পনা করে এগিয়ে যাওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধের তদারকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাহাড়ি ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান, রাঙামাটিতে সমাবেশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে, বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তা। সতেরো বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের সামনে সমর্থকদের ভিড়। রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস। সৈন্য প্রত্যাহারের পাশাপাশি হবে বন্দি বিনিময়।
নতুন বছর উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি রংপুরের ছিন্নমূল মানুষ। এবং চট্টগ্রামে বিপিএল 11-এর আসর শুরু। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।